তুমি সোমালিয়াও গিয়েছো? হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে নিলাম, আমি তোমাকে কল দিব। লাইফে প্রথম এমন কোনো অভিজ্ঞতা হলো যে ফাইনাল কল। অনেকগুলো দেশ থেকে বিদায় নিয়েছি এ পর্যন্ত। শেষ দিনে বিদায় বেলায় আমি এতটা 1460 দিয়ে আসলাম, 10-12 কিলোমিটার, 150 কিলোমিটার ডিস্টেন্স যাচ্ছি হচ্ছে। হাউ মাচ উইথ টুকটুক? 3,500 rupees. দ্যাটস টু মাচ ব্রো। ভাগ্য আমাকে যেদিকে টেনে নিয়ে যায় সেদিকেই। ওয়েলকাম টু গুড মর্নিং প্রিয় বাংলাদেশ। মালদ্বীপের শেষ দিনে আপনাকে ওয়েলকাম। এখন বাজে প্রায় 6টা। আমি আজকে রওনা দিচ্ছি এখান থেকে নতুন একটা দেশের উদ্দেশ্যে। মালদ্বীপে সকাল দেখতে অনেকটা এরকমই হয়। সূর্যোদয় এখনো হয়নি, হওয়ার পথে। আধা ঘন্টা পর এইখান থেকে আমার বোট ছেড়ে যাবে হচ্ছে এয়ারপোর্টের উদ্দেশ্যে। ঘুম থেকে উঠতে একটু কষ্ট হয়েছিল, কারণ এত ভোরবেলায় ঘুম থেকে ওঠা একটু টাফ, ঘুমাইতেও লেট হয়। এখন বেসিক্যালি আমার 17তম দেশের উদ্দেশ্যে যাত্রা শুরু হবে। 6:30 বাজে বোট ছাড়ার কথা, কিন্তু এইখানে রেস্টুরেন্ট খুলবে হচ্ছে 7টা বাজে। হোটেলের যে রেস্টুরেন্ট সেটা আমার জন্য একটা ব্রেকফাস্ট বক্স হয়তো রেডি রাখবে। এখন শুরু হতে যাচ্ছে আমার পরবর্তী যাত্রা। এই ফাঁকে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে ইন্সপায়ার করতে পারেন। গাড়িতে করে যাচ্ছে ব্যাগ, আর সে দিয়ে আসতেছে। বাদা এই যে আইকেম হোটেল, এখানে বেসিক্যালি প্রচুর বাংলাদেশি আসে। তাদের মোট যত গেস্ট আছে তার বড় একটা অংশ আসে হচ্ছে বাংলাদেশ থেকে। সেই হিসেবে বাংলাদেশি গেস্ট দেখে একটা আন্তরিকতা দেখায়। এটা হচ্ছে বেসিক্যালি তাদের ট্যুর, যেখান থেকে আমরা বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলোতে গিয়েছিলাম। আর এই পাশে হচ্ছে তাদের জেটি ঘাট, তাদের টার্মিনাল বলতে পারেন, যেখান থেকে তাদের বিভিন্ন ট্যাক্সিগুলো ছেড়ে যায়। আর ঠিক ওই পাশটাতে হচ্ছে তাদের হোটেলটা। মালদ্বীপকে ডেফিনেটলি মিস করবো। বাই দ্য ওয়ে, আমার আজকে বা এবার মালদ্বীপ সফর, যেটা প্রথমবার অবশ্য, এটা অনেকটাই আমার সামুদ্রিক অভিযানের ট্রেনিং হিসেবে কাজ করেছে। আমাকে সমুদ্র যাত্রায় বোটে চড়ার ট্রেনিং হিসেবে কাজ করছে। আমার পানিতে ভয় ছিল, বোটে যাতায়াত করতে ভয় লাগতো, ওই যে পানির যে বাম্পিংটা হয় ওটার কারণে। কিন্তু এইটা এখানে এখন দেখি প্রথম 1-2বার হওয়ার পর থেকে খুব ভালোই এনজয় করতেছি। ছয়টা 30-এ বোট ছাড়ার কথা। 30 বলতে 30, 1 মিনিটও মানে 31 হবে না, এটা জাস্ট টাইমে বোট ছেড়ে দিবে। আমরা জন্মের পর থেকে বাংলাদেশের যারা নাকি উত্তরাঞ্চলে বসবাস করেন, উত্তরবঙ্গের যে মানুষ, সমুদ্র অনেক জেলার মানুষের কাছে জন্মের পর থেকে সমুদ্রের সাথে লেনদেন যাতায়াত হয়ে ওঠে না। ওনারা খুব শখ করে আসেন কক্সবাজার। আমাদের যদিও বা কাছে, তাও আমার যে বয়স যখন 15-20 বছর যখন বয়স, তখন আমি অনেক শখ করে গিয়েছিলাম। কিন্তু এই মানুষগুলোর জীবন জন্মের পর থেকে সমুদ্র নিয়েই। দেখা যায় স্কুলে ভর্তি হতে বা হায়ার এডুকেশন করতেও তাদের যেতে হয় সমুদ্র পথ পাড়ি দিয়ে। জন্মের পর থেকে মানুষ এগুলো দেখে দেখে বড় হয়। তো তাদের কাছে সমুদ্র তাদের জীবনের একটা অংশ। এইখানে তাদের যানবাহনের জ্বালানি তেল আসে, এটা দিয়ে, এটাও জ্বালানি তেল আসে, বলতে পারেন এটা ভাসমান পেট্রোল পাম্প মালদ্বীপের। তো সমুদ্রকে দিয়েই তাদের জীবন চলাচল, যাতায়াত সব কিছুই। তো এই জীবন ব্যবস্থা আসলে আমার কাছে ব্যক্তিগতভাবে বা আমাদের কাছে একটু অন্যরকম লাগাটাই স্বাভাবিক। 6:30 বাজে জাস্ট টাইম বোট ছেড়ে দিল। আমি অনেকগুলো দেশ থেকে বিদায় নিয়েছি এ পর্যন্ত, কিন্তু কোনো দেশে শেষ দিনে বিদায় বেলায় আমি এতটা মন খারাপ আমার হয়নি। এই সাগর কন্যাকে রেখে যেতে আমার যতটা না মন পার হয়ে আসছে। আসলে ভালো লাগার মতো একটা দেশ। লাইফে প্রথম এমন কোনো অভিজ্ঞতা হলো যে ফাইনাল কলে বিমানে ওঠা। ফাইনাল কল চলতেছিল, ওই অবস্থায় আমি একজন প্যাসেঞ্জার বাকি ছিলাম বিমানে ওঠার জন্য। বাকি সবাই এসে গেছেন।
5 মিনিট যদি লেট করতাম বোর্ডিং প্লেস ক্লোজ করে দিত, বিমান আর ওটা হতো না। আবার ফিটস ইয়ারে ফ্লাই করা হচ্ছে। এখান থেকে যাচ্ছি নতুন আরেকটা দেশে। এয়ারপোর্টের ওয়াইফাইটা এখানে বিমানে বসা পর্যন্ত কানেক্ট হচ্ছে, মানে এত হাই কোয়ালিটি ওয়াইফাই তারা প্রোভাইড করে মালদ্বীপে। সো প্যাসেঞ্জার্স অনেক বেশি, তা না, প্রায় বলা যায় 3 ভাগের 1 ভাগ বিমান খালি বা সিট খালি। ওয়েলকাম টু শ্রীলঙ্কা, আমার 17তম দেশ শ্রীলঙ্কা। আপনাকে স্বাগতম। আছি এখন কলম্বোর বান্দ্রানায়ক ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আর এটা হচ্ছে এয়ারপোর্টের ফার্স্ট ইমপ্রেশন, দেখতে পাচ্ছেন বাইরে। মজার একটা ঘটনা ঘটছে আজকে শ্রীলঙ্কার ইমিগ্রেশনের সাথে। এক ভদ্রলোক ভালোই বয়স্ক, প্রথমে গিয়ে হ্যালো স্যার বলে পাসপোর্ট দিলাম, ভিসা ইটিএ যেটা করা ছিল ওই ইটিএ পেপারটা দিলাম। তারপর উনি আবার পাসপোর্টটা উল্টা দেখলো, দেখার পর বললো যে কতদিনের জন্য আসছো। বললাম 7 দিন। কেন আসছো? এমনি ঘুরতে আসছি, শ্রীলঙ্কা দেখতে আসছি। পরে সে দেখলো অনেক দেশে আমি গেছি। দেখার পর সে আমাকে জিজ্ঞেস করলো তোমার হোটেল বুকিং আছে? বললাম হ্যাঁ আছে। বলে একটু দেখাও তো। তো হোটেল বুকিং আমি ব্যাগ করে দেখাবো, ওই ফাঁকে জিজ্ঞেস করলো তোমার পেশা কী? বললাম আমার পেশা, আমি ছোটোখাটো একটা ব্যবসা আছে আফ্রিকার মোজাম্বিকে। আমি মোজাম্বিকের রেসিডেন্স এবং ফুল টাইম ট্রাভেলার, ইউটিউব ব্লগ করি বিভিন্ন দেশগুলোতে গিয়ে। পরে বললো পাসপোর্ট উল্টাতে তুমি সোমালিয়াও গিয়েছো? বললাম হ্যাঁ গেছি। মাঝখানে আবার ওনাকে বললাম যে আপনি কি কখনো বাংলাদেশ গিয়েছেন? বলে যে না যাই নাই। বললাম আমার দেশ বাংলাদেশে আপনাকে একবারের জন্য হলেও স্বাগতম। ইউ আর ওয়েলকাম ওয়ান্স অ্যাট লিস্ট টু আওয়ার বাংলাদেশ। একবার হলেও ঘুরে আসবেন। এরকম বলার পর আরও অনেক কথাবার্তা হলো, আফ্রিকার মানুষ কেমন, সে মোটামুটি 5-10 মিনিটের কাছাকাছি ওনার সাথে ইমিগ্রেশনের কথা হলো। কাউন্টারে দাঁড়িয়ে তারপর স্টাম্প দিল। আমার যে ভিসা কপিটা ছিল ওটা বিপরীত পাশে। উনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে নিল, বলো যে রাইট ডাউন ইউর হোয়াটসঅ্যাপ নাম্বার লিখে দিলাম। তারপর সিল দিল, সিল দিয়ে ব্যাগ হওয়ার পর বলো যে আমি তোমাকে কল দিব। আমি বললাম ঠিক আছে, আমি অপেক্ষা করবো আপনার কলের। তারপর যাওয়ার সময় বললাম যে হ্যাঁ আপনাকে কিন্তু দাওয়াত দিয়েছি আমি বাংলাদেশে, মনে রাখবেন সুযোগ হলে একবার হলো বাংলাদেশ ঘুরে আসবেন। তো এরকম একটা ইমিগ্রেশন এক্সপিরিয়েন্স গেল হচ্ছে শ্রীলঙ্কায়। বাই দ্য ওয়ে, এইখানে সব ধরনের সিম, মানি এক্সচেঞ্জ, হোটেল বুকিং, গাড়ি বুকিং সবগুলোই হচ্ছে এই জায়গাটাতে। সো এয়ারপোর্ট থেকে চেঞ্জ করলাম হচ্ছে ডলার, US ডলার চেঞ্জ করে এখানে আজকে রেট হচ্ছে 313। এটা হচ্ছে শ্রীলঙ্কান রুপিস, দেখতে পাচ্ছেন 100 রুপির নোট, 1000 রুপির নোট, অ্যান্ড তাদের সবচেয়ে বড় নোট হচ্ছে 5000। এখন হচ্ছে আমার কাজ সিম কিনা নেট কিনা। এয়ারপোর্টে আসলে সিম কিনা নেট কিনা এটা একটা প্যারা। আবার ই সিমও আছে, বাট ই সিম নেওয়া যায়, কিন্তু এগুলোতে আবার দেখা যায় খরচ অতিরিক্ত পড়ে যায়। ফিজিক্যাল সিম পোকা কম হইলেও 1 মাস ইন্টারনেট ইউজ করা যাবে। সিম কার্ড নিয়েছে এখান থেকে 20 জিবির প্যাকেজ আছে 1399 রুপি বা $6, 1 মাস মেয়াদ। সবগুলোরই এই দাম দিয়ে সিম নিয়ে নিলাম। এয়ারপোর্ট থেকে আমরা সোজা বের হলাম। এই পাশে বলা হচ্ছে শ্রীলঙ্কায় আপনাকে স্বাগতম। মানুষ থাকে না পরিকল্পিতভাবে সুন্দর গুছানো বা সাজিয়ে একটা প্ল্যান সাজানো, সেই অনুযায়ী যাওয়া, সেরকম আমার হয়ে ওঠে না। আমার হয়ে ওঠে হচ্ছে যখন যেখানে চোখ যায়, চলার পথে আমি পাই, তাই আপনাদেরকে দেখাই। ভাগ্য আমাকে যেদিকে টেনে নিয়ে যায় সেদিকেই আপনাদেরকে নিয়ে যায়। বুদ্ধ ধর্মের একটা মূর্তি দেখা যাচ্ছে, বেশিরভাগই বুদ্ধ ধর্মের অনুসারী। হ্যালো, I will go to Mirissa. Where can I get bus or any? Malaysia? Mirissa. Malaysia bus. Okay. How long from here to there? 30 minutes. 30 minutes. 30. How much we took? 3,500 rupees. That's too much, bro. এখানে আমাকে বলতেছে 3500 রুপি, যেটা বাংলাদেশি টাকায় কত হতে পারে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। দামটা কিন্তু হিউজ। 3,200. 3000. 3000? ওকে, তো 3000 দিয়ে রাজি হলো। যদিও বা এই 3000টাও অনেক বেশি আমার মনে হচ্ছে আর কি। 3000 মানে বাংলাদেশি টাকায় প্রায় 1000-এর কাছাকাছি, একটু কম বেশি। আমি আপাতত প্ল্যান করেছি হচ্ছে মেরিসা সিটিতে যাব এখান থেকে, যেটা কিনা প্রায় 2-2.5 ঘন্টার একটা ডিস্টেন্স। ওকে, তো এখান থেকে আমাদের সে নিয়ে যাচ্ছে হচ্ছে একটা বাস স্টেশনে, যেখান থেকে আমার পরবর্তী গন্তব্য মেরিসার বাস পাবো। সো বন্ধুরা, এটাই দেখতে পাচ্ছেন শ্রীলঙ্কার ফার্স্ট ইমপ্রেশন এয়ারপোর্ট থেকে ল্যান্ড করে। এই হচ্ছে বেসিক্যালি তাদের শহরের যে শুরু, ওটা এখান থেকে হলো।
ফুটের রাস্তা থেকে আমরা এখন ঢুকলাম শহরের রাস্তায়। এটা তাদের শহরের মেন রোড। মোটামুটি সাইনবোর্ড দেখা যাচ্ছে বেশিরভাগই তাদের স্থানীয় ভাষায়। ওই পাশে হচ্ছে কলম্বো, আর এদিকে গিয়ে বামে হচ্ছে এয়ারপোর্ট। এগুলোই নাকি বাস, সবচেয়ে লাক্সারিয়াস বাসের কাউন্টার আমাকে নিয়ে আসলো টার্মিনালে। দেখা যাক বাসের টিকিট পাই কিনা। হ্যালো ব্রাদার, আইল গো টু মেরিসা। হাউ মাচ? 1460, 1460, 1500 না, 1460 দিয়ে আসলাম হচ্ছে এই 10-12 কিলোমিটার ডিস্টেন্স। আর 150 বা 100 কিলোমিটার ডিস্টেন্স যাচ্ছে হচ্ছে তার অর্ধেক ভাড়া দিয়ে। নাও অলরেড ইনসাইড। ওকে, এখানে আমি তাদের লেখাটা বুঝতেছি না, কিন্তু দেখে এটা মনে হচ্ছে যে হয়তো রিজার্ভ, এটাই হয়তো বা লিখছে। সো ওই পাশে আর না বসি, এইখানেই বেসিক্যালি আমি বসি। সো এইখান থেকে এই দৃশ্যটা দেখতে পাবো। মনে হচ্ছে সানগ্লাস পরে দেখবো কীরকম। আমরা অ্যাজ ইউজুয়াল ট্রেন জার্নিগুলো করে থাকি প্রচুর শ্রীলঙ্কায়, কিন্তু বাস এক্সপিরিয়েন্সটা একটু কম পাওয়া হয়। তো গাড়ি ছাড়বে আরও 10-15-20 মিনিট আছে। এটা হচ্ছে টার্মিনাল তাদের। এখান থেকে বাসগুলো বিভিন্ন জায়গায় ছেড়ে যায়। এদের টার্মিনালগুলো কত পরিষ্কার দেখুন। মজার বিষয় হচ্ছে এখানে লেখা আছে হচ্ছে জরিমানা যদি তুতু ফেলে। তুতু বলতে স্বাভাবিক তুতু না, বেশিরভাগ মানুষ এখানে খায় হচ্ছে পান, সুপারি, এগুলো খায়। তো যেখানে সেখানে পানের রসগুলা ফালানো যাবে না, ফালাইলে 25,000 শ্রীলঙ্কান রুপি জরিমানা, যেটা বাংলাদেশি টাকায় কত 10-12 হাজার টাকা। সেই কারণে রাস্তাঘাটগুলো দেখা যাচ্ছে এত পরিষ্কার। এগুলো তাদের লোকাল সিটির ভিতরে চলে এরকম বাসগুলো আর কি। এগুলো পাকিস্তানে দেখা গেছে এরকম বাস, সেম মডেলের বাস, সেম ডিজাইনের বাস এখানে শ্রীলঙ্কাতেও দেখতে পাচ্ছি। পিছনে চাইনিজ লেখাও আছে, তার মানে বোঝা যাচ্ছে এই শ্রীলঙ্কাতে চাইনিজদের কত বেশি। বাই দ্য ওয়ে, এই দেশের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে সিনহালা বা সিংহালে বলে, আর মালে ল্যাঙ্গুয়েজ চলে, ইংলিশ চলে। ট্যুরিস্ট যেখানে বেশি আগমন হয় সেখানে এই এরিয়াগুলোতে ট্যুরিস্ট আসে না। বেশিরভাগ মানুষ দেখা যায় ইংলিশ জানেও না। আমি যে বাস ড্রাইভার তাদের সাথে যে কথা বলতেছি, কন্ডাক্টর অ্যাসিস্ট্যান্ট, তাদের সাথে কথা বলতেছি, তারা ইংলিশ বুঝতেছে না আমার কথা। মানে অনেকভাবে ঘুরিয়ে পেঁচিয়ে বলা হচ্ছে, বলার পরে তারপরে তারা বুঝতেছে ইংলিশ। 70% হচ্ছে এই দেশটাতে বৌদ্ধ ধর্মের অনুসারী, আর বাকি 30% হচ্ছে হিন্দু মুসলিম। এরা হচ্ছে এখানকার মাইনরিটি। অল্প কিছু সংখ্যক খ্রিস্টান ওই দেশটাতে আছে। এখানে তাদের জাতীয় পতাকার মধ্যে এই যে হিন্দু মুসলিম যে মাইনরিটি, এদের জন্য দুইটা আছে, কি বলে, স্ট্রাইপস আছে তাদের জাতীয় পতাকার মধ্যে। বলা হয় পৃথিবীর অন্যতম কয়েকটা পুরনো পতাকার মধ্যে এই শ্রীলঙ্কার পতাকাটা একটা। এদের কলোনিয়াল হিস্ট্রি বেসিক্যালি পর্তুগিজ, ডাচ, ব্রিটিশ, এদের প্রায় 400 বছরের কম বেশি একটা সময় ধরে এখানে ওই দেশগুলোর বা ওই উপনিবেশগুলোর রাজত্ব ছিল এখানে। 1948 সালে ব্রিটিশ থেকে সর্বশেষ ব্রিটিশ রোল থেকে তারা মুক্তি পায় এবং স্বাধীনতা লাভ করে। শ্রীলঙ্কা 1948 সাল থেকেই স্বাধীন। একটা বিষয়ে বাস ছাড়বে বলছিল, ঠিক একটা বিষয়ে বাস ছেড়ে গিয়েছে। প্রথম একটা দেশ পেয়েছিলাম হচ্ছে মালদ্বীপ, যে দেশটাতে কোনো স্ট্রিট বা রাস্তার পাশে এরকম দোকান দেখি নাই। শ্রীলঙ্কায় দেখতে পাচ্ছি এটা। তো বন্ধুরা, আমরা এখন যাত্রা শুরু করেছি প্রায় 180 কিলোমিটারের। যেতে প্রায় 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা সময় আমাদের লাগার কথা। এয়ারপোর্টে একটা ছোটো না বড় ভুল করছি, সেটা হচ্ছে আমি গাড়ি ভাড়া করার জন্য কোনো অ্যাপ ইউজ করি নাই, মুখেই তাদের সাথে দরদাম করে গাড়ি ভাড়া করছিলাম। তো দেখা গেছে একটা ডিস্টেন্স অতিক্রম করতে আমি মোটামুটি তাদের সাথে দরদাম 3000 রুপি দিয়ে করেছিলাম। সেম ডিস্টেন্সটা আমি এখন যাচ্ছি হচ্ছে মাত্র 1200 রুপি দিয়ে। ওয়েদার, হাউ আর ইউ? Fine. ফাইন ফাইন। Yes, Indian. Your name? Lasit. Rashid. Yeah. Are you Muslim? No. And Buddhist. Buddhist. Oh, that's great. In our country, Bangladesh, also I have so many Buddhist friends. Bangladesh. Yeah, I'm from Bangladesh. এখন যাচ্ছি বেসিক্যালি হোটেলের দিকে। দেশটা কিন্তু অনেক ছোট। এই দেশের আয়তন 65,000 বর্গ কিলোমিটার মাত্র। তো এটা আমাদের দেশের যে আয়তন তার চেয়েও অর্ধেকেরও কম। আর এদেশের যে জনসংখ্যার ঘনত্ব 300-350 জন বাস করেন প্রতি বর্গ কিলোমিটারে। রাস্তাঘাটে যেখানে যাবেন বৌদ্ধ মন্দির অ্যাটলিস্ট দেখা যাবে।
গাইস এটাই হচ্ছে মেরিসা বেসিক্যালি। এখানে মেন রোড থেকে ঢুকে সব হচ্ছে এরকম গেস্ট হাউসগুলো, সবগুলোই মনে করেন এরকম গেস্ট হাউস। অ্যান্ড এখানে অনেক বিদেশিরাও দেখা যাচ্ছে। আমি যেটাতে বুক করেছিলাম এটাই হয়তো বা হবে, দেখে যেটা মনে হচ্ছে। সো চলুন দেখা যাক। সো বন্ধুরা আসলাম এখানে। এখানে কিছু গাপলা আছে, যেমন এই এলাকায় আপনি যদি অনলাইনে বুক করতে যান তাহলে মনে করেন 16, 18, $20 এর নিচে কোনো অনলাইনে বুকিং নেই। আর এখানে এসে বুক করতে চাইলেও প্রায় দাম এমনই হয়। এখানকার রুপিতে মোটামুটি 10,000, 7,000 রুপি এরকম, যেটা আমাদের দেশে কত $25-30 মতো হয়ে থাকে ভাড়া। তো আমি অনলাইনে বুক করি নাই, এখানে এসে তাদের সামনে দাঁড়িয়ে অনলাইনে কার্ড পেমেন্ট করবো এটা ভাবছিলাম। বলে তাদের কোনো কার্ডের পেমেন্টের অপশন নাই, অনলি ক্যাশ। এখন ক্যাশ দিয়েই বুক করবো। মে আই হ্যাভ এ লুক অন রুম? It's not ready yet. ওকে, তো রুম এখনও রেডি না। এখন বাজে 4টা, 2টার দিকে চেক ইন শুরু হওয়ার কথা, 2টা থেকে। মোটামুটি সে 6,500 রুপি আমার কাছ থেকে নিল। ইউর নেম? Tharidu. নাগিদু? Tharidu. থাকিদু? Yes. ও নাইস নেম। আই এম সাইফ ফ্রম বাংলাদেশ। Nice to meet you. থ্যাংক ইউ সো মাচ। সো আমাদের রুম ফাইনালি হইল রেডি। এই হচ্ছে ব্যাপার, কিন্তু মজার বিষয় হচ্ছে এদের রুমগুলো এত উঁচু উঁচু, জানি না কি শুধু এইটাই নাকি প্রায় রুমগুলো। আর দরজাটা দেখুন কি বিশাল অ্যান্ড কত উঁচু। এটা হয়তো বা ডিজাইন হইতে পারে। এই হচ্ছে রুম, চলুন যাই দেখি ওয়াশরুম কেমন। এটাই হচ্ছে ওয়াশরুম, বা নিট অ্যান্ড ক্লিন। আমি প্রচুর ক্ষুধার্ত, বসে বসে এখানে আমি অর্ডার করছি। আশেপাশে দোকান কোথায় খুঁজতে যাব, আবার ঘুরবো কিছুক্ষণ, দোকান কই পাবো কি পাবো না, এরকম একটা ব্যাপার। ওই সময়টা বের না করে আমার এই যে কিদা, সকালে জাস্ট হোটেলে নাস্তা করে বের হয়েছিলাম অ্যান্ড সারাদিন দুপুরও খাই নাই। এই পর্যন্ত অনেক ক্ষুধার্ত, তাই অর্ডার করলাম হচ্ছে এখানে উবারে অর্ডার করে আমি নিয়ে আসছি খাবার, আসতেছে। সো খেয়ে একটা রেস্ট নিয়ে ঘুম দিতে হবে, খুব লম্বা একটা ঘুম। হঠাৎ শুরু হয়ে গেল বৃষ্টি, টোটালি আনএক্সপেক্টেড ওয়েদার। তাদের জীবনযাত্রাটা একটু ফিল করার চেষ্টা করতেছি। এখানে গ্রামের মানুষের বসতি মানে একদম টোটালি গ্রাম বলতে পারেন, একদম সবুজে ঘেরা, মনে হচ্ছে জঙ্গলে চলে আসছে। ইভেন সামনে একটা রিসোর্টের নামও আছে জঙ্গল। প্রচুর বিদেশিরা আসেন তাকে বিভিন্ন লজগুলোতে, গেস্ট হাউসগুলোতে। ব্যাগ হয়ে ভুল করে ফেলছি খুদাই। বৃষ্টি দেখুন কি ঝরে ঝরে বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি গ্রামের আশপাশটা একটু ঘুরে দেখার জন্য বের হয়েছিলাম, হঠাৎ জুম বৃষ্টি শুরু হয়ে গেছে। যদিও বা গুটি গুটি বৃষ্টি হচ্ছিল, কিছুক্ষণ টাইমে ছিল, ভাবলাম যে আর হয়তো বা বৃষ্টি হবে না, যাই একটু হাঁটে আসি। পরে দেখি রাস্তার মধ্যে বৃষ্টি। এখানে নিলাম আশ্রয়, পিছনে যে ভদ্র মহিলা দেখতে পাচ্ছেন উনি নাকি ডাক্তার, ওনার চেম্বারেই মোটামুটি এখানে বসলাম আর কি। এখন সন্ধ্যা প্রায় 6টা বাজে, একটু পরে অন্ধকার হয়ে আসবে আর কি এই এলাকায়। তাপমাত্রা এখানে আজকে ছিল 30°C, তবে ব্যবসা গরমটা ডেফিনেটলি ছিল। এইভাবে যায় হচ্ছে এখানকার জীবন। বৃষ্টি কিছুটা থামছে, ব্যাগ হয়ে রীতিমতো আটকে যাওয়া আর ফেসে যাওয়া, দুইটাকে মাঝামাঝিতে আছি। একটু হাইওয়ের দিকে, মেন রোডের দিকে যাচ্ছি। তবে এটা ঠিক যে এখানে রাস্তা পাকা, যদি পাকা না হতো তাহলে অবস্থা কী হতো ভাবুন। আর পাকা হওয়ারই কথা, যেহেতু এখানে সব বিদেশিরাই আসে, সব লজ এই এরিয়াগুলোতে, তো পাকা হওয়াটাই স্বাভাবিক। সন্ধ্যার আবহাওয়াটা একটু ফিল করার জন্য আসছিলাম বেসিক্যালি, আর এটাই তাদের সন্ধ্যার আবহাওয়া। তেমন বেশি আপাতত ঘুরবো না, বৃষ্টিও হবে মনে হচ্ছে। তারপরে ভাবলাম ব্যাগ যেহেতু হয়েছে একটু অ্যাটলিস্ট বিচটা দেখে আসি। এটা হচ্ছে বিচ রোড, একদম মেন রোডের সাথে লাগানোই হচ্ছে বিচ। এটা মেরিসা বিচ দেখতে পাচ্ছেন, বৃষ্টি বাদলে ভেজা সন্ধ্যায় বিচ এরিয়া একটু ঘুরি। লেটস সি কেমন হয় তাদের বিচ, রাতের বিচ। বিদেশি ট্রেনার বলেন, বিদেশি সার্ফ ট্রেনার বলেন, সব ব্যান, শুধু লোকাল গাই এখানে অ্যালাউড। এটাই হচ্ছে মেরিসা বিচ, বা এখানে দেখুন ছোট্ট একটা আইল্যান্ড আছে। আমি এখানে এসেছি মূলত মালদ্বীপে যে সাগরের প্রেমে পড়া, সেই সাগরটাকে একবার দেখে যাওয়ার জন্য। কারণ আমি কালকে এখান থেকে রওনা দিব ডিফারেন্ট একটা প্লেসে, যেখানে আমি আর সাগর দেখতে পাবো না, হয়তো বা অনেক দিন পর আবার হয়তো বা সেই ভারত মহাসাগর বা এরকম সুন্দর সমুদ্র এবং সমুদ্রের পানি দেখতে পাবো। সেই কারণেই মেইনলি আজকে সাগরটাকে আরেকবার দেখে যাওয়া।
আর এখানে কিছু জুস বা কফি হাউসগুলো আছে। বৃষ্টি হওয়ার কারণে বলতে পারেন মোটামুটি প্রায় বন্ধ। এখন অবশ্য সন্ধ্যা হয়ে গেছে, বাট ক্যামেরাতে এখনও আলো দেখা যাচ্ছে। মোটামুটি বেড়ানোর যে জায়গা, মানুষ যে নিজের মতো করে সময় কাটানোর ব্যাপার, এটা আর হয়ে উঠতেছে না, কারণ বৃষ্টি হ্যাভ চেঞ্জড অল প্ল্যান। এখানকার মানুষ লুঙ্গি পরে, আমাদের দেশের মানুষের মতো একদম হুবহু লুঙ্গি পরে ঘুরে বেড়ায়। আর অনেকে দেখলাম খালি গায়ে মোটর সাইকেল নিয়ে ঘুরে রাস্তাঘাটে, খুব ইন্টারেস্টিং। তারা বিচের পাড়টা কীভাবে সাজিয়েছে, এটা পাবলিক বিচ, এগুলো সব ক্যাফে সবই বন্ধ বৃষ্টির দিন হওয়াতে। দিনটা বৃষ্টির না, কিন্তু হঠাৎ বৃষ্টি হয়ে গেছে আর কি। তো সবাই যে যার মতো হোটেলে ব্যাগ চলে গেছে, আমিও একটু পরে রওনা দিব। ওরে বাহ বাহ, সমুদ্রের গর্জন। সমুদ্রে ঠিকই ছিলাম এতদিন, সমুদ্রের গর্জন শুনতে পাই নাই, গর্জনটা এখানে শোনা যাচ্ছে। এটাই হচ্ছে মেন বিচ পয়েন্ট, যেটা বলতে পারে নাকি। দেখুন সন্ধ্যা পেরিয়ে রাত হওয়ার কাছাকাছি, এখনও কিন্তু আপনারা খুব ব্রাইট একটা ভিউ দেখতে পাচ্ছেন। এদিকে সোজা গিয়ে হচ্ছে কেরালা বা তামিলনাড়ু মনে হয়। শ্রীলঙ্কার যে মানচিত্র, ওইটা দেখতে চোখের জলের যে ফোঁটা, সেই ফোঁটার মতো মনে হয়। সেই কারণে এটাকে বলা হয় ড্রপ অফ টিয়ার্স, অথবা বলা হয় ভারতের মানচিত্রের মুক্তা, পার্ল অফ ইন্ডিয়া ওশান। একটা নতুন দেশে যখন যায়, ওই দেশের কারেন্সি এক্সচেঞ্জ রেট বা দামের যে তারতম্য বা তফাৎ কম বেশি হচ্ছে কিনা, এই বিষয়টা বুঝতে অ্যাটলিস্ট একটা দিন চলে যায়। ঠিক সেরকমটা প্রায় দেশে আমার ঘটে। তো এইখানে শ্রীলঙ্কার বেলায়ও হচ্ছে। ইউনিপাল ট্যুরিজম আপনাদেরকে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘুরিয়ে থাকে, কাস্টমাইজড ট্যুর প্যাকেজগুলো আপনাদেরকে অফার করে থাকে, যেখানে দিয়ে থাকে আপনাদেরকে ভিসা প্রসেসিং সাপোর্ট, এয়ার টিকেটিং সাপোর্ট সহ আপনার স্বপ্নের গন্তব্যে কাস্টমাইজড ট্যুর প্যাকেজ। ধন্যবাদ ইউনিপাল ট্যুরিজমকে আমাকে এই লজিস্টিক সাপোর্টগুলো দেওয়ার জন্য, যে সাপোর্টগুলো ডেফিনেটলি আপনারাও পেতে পারেন। ইউনিপাল ট্যুরিজমের ফেসবুক পেজে আপনারা যুক্ত হয়ে যান। অনেক দেশগুলো রানিং গ্রুপ প্যাকেজগুলো ওপেন আছে, যেখানে আপনারা চাইলে যুক্ত হয়ে যেতে পারেন। যে কোনো একটা দেশে আপনারা চাইলে ভ্রমণ করতে পারেন। আমি চাই বিদায় নিচ্ছি এই মিরিসা থেকে, যাচ্ছি আগামীকাল সম্পূর্ণ ডিফারেন্ট একটা জগতে, এই শ্রীলঙ্কারই ভিন্ন এক প্রান্তে। সাবস্ক্রাইব করুন আনসিন আফ্রিকা, অনুপ্রাণিত করুন আমাকে বিশ্বের এমন সব দেশগুলো নিজেদেরকে এবং আপনি পর্যন্ত দেখানো বা আপনাকে পর্যন্ত পৌঁছাতে আমাকে অনুপ্রেরণা যেন জাগায়। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।